আজ পরশুরামের গল্প অবলম্বনে হর্ষবর্ধন ও গোবর্ধনের কাণ্ড কারখানা। শ্রী হর্ষবর্ধনকে আর রোখা গেল না কিছুতেই। বাঘ মারার জন্য তিনি মরিয়া হয়ে উঠলেন। আমি আর গোবরা যতই বোঝাই, লাভ কিছু হয় না, বরং তার অভিযোগের বোঝা বেড়েই চলে। আমরা এই বাঘ শিকারের ব্যাপারটা নিয়ে বিশেষ উৎসাহিত না হলেও শ্রীহর্ষ সহর্ষে তার এই আচানক অভিপ্সার উৎস সম্পর্কে সচেতন করে দেন দুজনকে। আর একটু হলেই তো মেরেছিল আমায়। ওই হতভাগা বাঘকে আমি সহজে ছাড়ছি না। বাঘ নিয়ে তুমি কি করবে দাদা? পুষবে নাকি? পুষতে ভারী বই গেছে। ওসব আমার পোষায় না। মারবো ওকে, বুঝেছিস? আমায় মেরেছে আর আমি ওকে রেহাই দেবো? তুই ভাবলি কি করে? তোমাকে আর মারলো কোথায়? মানে মারতে পারলো কই? একটুর জন্য বেঁচে গেছি, ভাগ্যিস। মারলে তোরা বাঁচাতে পারতিস আমাকে? গোবরা চুপ করে রইল। এই কথার কোনো জবাব সে দিতে পারল না। ওদিকে হর্ষবর্ধন নিজের গোঁফ ধরে বেশ করে চুমড়োতে থাকেন। এ যাত্রায় গোঁফটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে বলতে কি। এই গোঁফের জন্যই বেঁচে গেছি আজ, নইলে ওই লোকটার মতো হাল হতো আমার। বুক থেকে মুহূর্তের জন্য হাত নামিয়ে মাটিতে চিত হয়ে পড়ে থাকা মৃতদেহটার দিকে একবার আঙুল নাচিয়ে নিলেন তিনি, আর সঙ্গে সঙ্গে হাত আবার ফিরে চলে গেল গোঁফে। গোঁফ বাদ দিয়ে বেগোফের বকলমে ও তো খোদ আমি, হুবহু আমার মতো। ওনা হয়ে আমিও হতে পারতাম। কি হতো তাহলে বলতো? একথারও কোনো সদুত্তর দিতে পারে না গোবর্ধন, বরং ভাতৃভক্ত লক্ষণের মতন মনে মনে দাদাকেই সমর্থন করে ফেলে বোধহয়। হয়তো ভাবে এমন বেয়াদব মারকুটে বাঘের জন্য শ্রী হর্ষবর্ধনই যথার্থ বাঘা তেঁতুল। ইতিমধ্যে বেশ হাঁকডাক শুরু হয়ে গেছে তার। ওই চৌকিদার, ওই বেটা চৌকিদার, ওই ওই চৌকিদার। চৌকিদার বেচারা হুড়মুড় করে উপস্থিত। হবে না, অকস্মাৎ এহেন হুঙ্কারে হনুমানও এক লাফে লঙ্কা পৌঁছে যাবে। আর এ তো দরিদ্র মানব সন্তান। হর্ষবর্ধন যদিও দম্বার পাত্র নন, তিনি সমানে হর্ষধ্বনি করতে থাকেন। এই 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 তো চৌকিদার, একটা বন্দুক জোগাড় করে দিতে পারো আমাকে? যত টাকা লাগে দেব। বন্দুক কি হবে বাবু? চৌকিদার এদিকে বন্দুকের প্রয়োজন অনুসন্ধান করতেই তিনি আরো খাপ্পা হলেন। আর কথা নেই বার্তা নেই, আমি পড়ে গেলুম তার খপ্পরে। বাঘ শিকার করব আবার কি? বন্দুক নিয়ে কি করে মানুষ? লেখালেখি তো করে না। কি বলেন চক্রবর্তী? তবে আমার এই বীরত্বের কাহিনীটাও লিখতে হবে আপনাকে। যত সব বাজে বাজে গপ্প ফাঁদে আমায় নিয়ে, লোকে শোনে আর আমায় নিয়ে হাসাহাসি করে। লোক হাসিয়ে এমন হাঁসফাঁস না করে, বয়স তো হচ্ছে, এবার শিকার টিকার ফাঁদুন। এই আজকের গল্পটা দিয়ে শুরু করুন না। তার কি হয়েছে? শুনিয়ে দেবো আপনার শিকার কাহিনী। হাস্যরসে হাত পেকেছে যখন, এ তো আমার কাছে নস্য। এই বাঘ মারার গপ্পটাই শুনিয়ে দেবো না হয়, কিন্তু তার জন্য এই বন্দুক ঘাড়ে মাচা খাঁচা বুচকা বুচকি নিয়ে বাঘ মারতে যাওয়ার দরকারটা কি? বনবাসে যাওয়ার কায়দায় বন বাঁধার চষে বাঘকে পরবাসী করার অভিপ্রায় বা কেন? বন্দুকের দরকার নেই, সাপ ব্যাং একটা হলেই হলো। কলমের কেরামতিতে সাপ ব্যাং দিয়ে বাঘ মারা যায় মশাই। মুখেন মারিতং বাঘং। যখন এসব কথাবার্তা চলছে, চৌকিদার বেটা কি যেন এক গভীর চিন্তায় নিমগ্ন ছিল। এমন উদার হস্ত বাবু আমার প্ররোচনায় কিংবা রচনায় হাত ছাড়া হয় দেখে দরাদরি ব্যাপারটা তার মাথায় ছাড়া দিয়ে উঠল বুঝি। টাকার কথা যখন বলছেনই, দিতে পারি বন্দুক। এখানকার দারোগা সাহেবের কাছ থেকে দিন দুয়েকের জন্য চেয়ে নিন। বাঘের উপদ্রব বেড়েছে বললেই তিনি দেবেন, ব্যবহারের পর ফেরত দিলেই হলো। শুধু বন্দুক নিয়ে কি করব শুনি? মরা সিপাই সেজে স্টেজে লম্বা হব? বন্দুকের সঙ্গে গুলি, কার্তুজ টার্তুজ টোটা এসব কি তিনি দেবেন? নইলে বন্দুক দিয়ে পিটিয়ে বাঘ মারা যায় নাকি? তাহলেই হয়েছে, বাঘ গিয়ে বেটা ঘাবড়ে গিয়ে তারপর আমাকেই ছাবড়ে দেবে। তা কি হয় কখনো? কি যে বলেন বাবু, দারোগা সাহেব সেসবও দেবেন বই কি। তাহলে যাও, দেরি না করে নিয়ে এসোগে চটপট। পটাপট বাঘ না মেরে আমি নড়ছি না এখান থেকে। জলগ্রহণ করব না তার আগে ঠিক করেছি। না না, বন্দুকের সঙ্গে কিছু খাবার টাবারও নিয়ে এসো ভাই। চেষ্টায় জলযোগটা ফসকে যায় আর কি। খালি পেটে কি বাঘ মারা যায়? আর কিছু না হোক, একটু গাঁজা অন্তত খেতেই হবে। আনবো নাকি গেঁজা?
গাঁজা হলে তার বন্দুক লাগে না, বনে বাজারে ঘুরতেও হয় না, মায়ে বাঘের মুখোমুখিও তো হয় না অব্দি। ঘরে বসে আরামে জলযোগ করতে করতে বাঘ মারা যায়। চৌকিদার হাসি মুখে শুধোয় দেখে আমিও স্কুলের রচনা লেখার মতন গাঁজার উপকারিতা সম্পর্কে দু এক ছত্র যোগ করি। কিন্তু তাতে কি আর বাঘ বাবাজির মৃত্যু যোগ টলানো যায়? শ্রীহর্ষের গুণোদর ভাই গোবর্ধন চন্দ্র ধর্মর করে ওঠে। না না, ওসব ছাই পাশ চাই না। বাবু ইয়ার কি করছে তোমার সঙ্গে? পাওয়া গেলে তুমি বরং রুটি, মাখন, বিস্কিট ইত্যাদি এনো। শুনেছি শিকারে টিকারে নাকি শুকনো খাবার দাবার সঙ্গে নেওয়াই ভালো। কি বলো দাদা? হর্ষবর্ধন হ্যাঁ কিছুই বললেন না। ধ্যান করছেন নাকি প্ল্যান করছেন বোঝা গেল না। কি আর করি, বন্দুকের অপেক্ষায় আমি আর গোবরা টান টান বসে রইলাম। সে যাই হোক, খানিক পরে চৌকিদার বন্দুক এনে হর্ষবর্ধনের হাতে দিতেই তার ধ্যান ভঙ্গ হলো। জ্ঞান আহরণের জন্য তিনি আমাকেই উপযুক্ত মনে করলেন কেন কে জানে। কি করে বাঘ মারতে হয় আপনি জানেন? জানেন? বাগে পেলেই মারা যায়, কিন্তু বাগে পাওয়াটাই তো মুশকিল। বাগে পাওয়ার চেষ্টা করতে গেলে উল্টে নাকি বাঘে পায়। বনের ভেতরে সেতুতে হবে বাবু, আসেন। আমার হাস্যকর চেষ্টায় নষ্ট ছিটিয়ে বেটা চৌকিদার বনের দিকে পা বাড়াতেই আমরাও অগত্যা শ্রীহর্ষের পাশাপাশি বিমর্ষ হয়ে চলতে লাগলাম। গভীর বনের ভেতরে পা দিতেই যে এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা জানালো, বলা বাহুল্য সে কোনো বাঘ নয়, বাঘের বাচ্চাও নয়, এমনকি নেহাত বাঘের মাসিও না। সেটা আদপে আস্ত একটা কোলা ব্যাং। যদিও ব্যাং দেখে শিকারী হর্ষবর্ধন মোটেই ঠ্যাং তুলে পালালেন না, তাকে যৎ পরনাস্তি সুখী বলে মনে হলো। এটা শুভ লক্ষণ। ব্যাং ভারী পয়া, জানিস গোবরা? মা লক্ষ্মী বাহন বুঝি? সে তো পেঁচা। ইয়েও জানিস না? তুই কি বলতো? যা বলেছেন আমি তার কথায় সায় দিই। যত পেঁচালো লোককেই মা লক্ষ্মীর বাহন হিসাবে মানায়। পেঁচ কষে লক্ষ লক্ষ টাকা উপায় করতে হয়, জানো না ভায়া? তাহলে ব্যাং বুঝি সিদ্ধিদাতা গণেশের না না, সে তো হলো কি ইঁদুর। ওরে গাধা, আমি পয়া বলেছি, কারো বাহন টাহন বলে নয়, আমার নিজের অভিজ্ঞতা থেকে। আরে তোর ঘটনাটা মনে নেই? সেই যে প্রথম যেবার কলকাতায় এলাম, ধরমতলা একটা মানি ব্যাগ কুড়িয়ে পেলাম, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট মনে আছে। পেয়েই তুমি সেটা পকেটে ভরে ফেললে, পাছে কারো নজরে পড়ে। তারপর বাড়ি এসে পকেট থেকে যেই বের করেছো দেখলাম 4টে ঠ্যাং। তা মানি ব্যাগের আবার ঠ্যাং কেন রে? তারপর ভালো করে পরীক্ষা করে দেখি ব্যাগ নয়, এ তো ব্যাং ট্রামের তলায় চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। আর কিছুতেই খোলা গেল না সেটা। তা ব্যাগ মানে ব্যাগ খুললো না বটে, কিন্তু তারপর থেকেই আমাদের বরাত খুলে গেল। কাঠের কারবারে ফুলে ফেপে উঠলাম আমরা। কোথায় আসাম থেকে এসেছিলাম টাকা উড়িয়ে দিতে, আর তারপর কালে কালে টাকা কুড়িয়ে আর থই পাই না। ব্যাং তাহলে বিশ্বকর্মার বাহনই হবে, তাই না দাদা? আপনি কি বলেন মশাই? ব্যাং বিশ্বকর্মার বাহনই তো বটে। গোবরা ধারণা করে যত কারবার আর কারখানার কর্তা বিশ্বকর্মা, তো ফলে তাদের বেলাতেও সেটা খাটে। ব্যাংক না হলেও ব্যাংক বিশ্বকর্মার বাহন তো অবশ্যই। বিশ্বের কর্মীদের সহায় হচ্ছে ওই ব্যাংক, আর খোদ বিশ্বকর্মার বাহন বোধহয় ওয়ার্ল্ড ব্যাংক। ব্যাংক থেকেই ব্যাংক, ওই একই কথা। ব্যাংক থেকেও আমার আমদানি, আবার ব্যাংক থেকেও আমার আমদানি। বাবা বাবা। হর্ষবর্ধনের উচ্ছ্বাস দেখে আমিও ছেলেবেলার উচ্ছিষ্ট মনে করে ফেলি। ব্যাংক দেখে মার্ক টুয়েনের একটা গল্পের কথা মনে পড়ে যায়। সত্যি বলতে কি, জাম্পিং ফ্রগের গল্প। তবে সেটা বলতে শ্রীহর্ষের প্রশ্নবাণ যথারীতি আক্রমণ করে। মার্ক টুয়েন মানে? এক লেখকের নাম, মার্কিন মুলুকের। আর জাম্পিং ফ্রগ? জাম্পিং মানে লাফানো, আর ফ্রগ মানে ব্যাং, অর্থাৎ কিনা যে ব্যাং লাফায়। লাফিং ফ্রগ বলুন তাহলে মশাই। তাও বলা যায়। গল্পটা পড়ে আমার হাসি পেয়েছিল বেশ, তবে ব্যাঙের জন্য ব্যাপারটা তেমন হাস্যকর কিনা আমি জানি না। গল্পটা শুনুন এবার। মার্ক টুয়েনের সময় সেখানে ঘোড় দৌড়ের মতন বাজি ধরে ব্যাঙের দৌড় হতো। লাফিয়ে লাফিয়ে যার ব্যাং আর সব ব্যাংকে ল্যাং দিয়ে ড্যাং ড্যাং করে এগোতে পারতো, তারই বাজিমাত। সেজন্য করতো কি, অন্য ব্যাংকদের হারাবার মতলবে কোন ব্যাঙের মালিক সবার আড়ালে অন্যদের বেশ করে পাথরকুচি খাইয়ে ভারী করে দিত, যাতে আর লাফাতে না পারে আর কি। খেত ব্যাং সেসব পাথর টাথর?
অবলা জীব, জীবে যাহা পায় তাহাই খায়। হুম, আমার কিন্তু বিশ্বাস হয় না। তা পরীক্ষা করে দেখলেই তো হয়। এই তো একটা ব্যাং পাওয়া গেছে, এখনই বাজিয়ে দেখা যাক খায় কি খায় না। ফ্রেন্ডস হাসির গল্পে আজ শুনছো পরশুরামের গল্প অবলম্বনে হর্ষবর্ধন ও গোবর্ধনের কাণ্ড কারখানা। গোবরা আর মুহূর্ত মাত্র দেরি না করে কতগুলো পাথর কুচি জুটিয়ে এনে খাওয়াতে বসে গেল ব্যাংকে। আর কি আশ্চর্য, হাঁ করি ওর মুখের কাছে কুচি ধরতেই তৎক্ষণাৎ গোপালের ন্যায় সুবোধ বালক হয়ে গেল ব্যাংকটা। সড়াৎ করে জিভ বার করে একটার পর একটা গিলতে লাগলো টুপটাপ করে। অনেকগুলো গিলে ঢাউস হয়ে উঠলো তার পেট। তারপরে ঠিক যেন টোয়েনের সেই গল্পের জাম্পিং ফ্রগের মতো লাফ ঝাঁপ না করতে পেরে পরাজয়ে লজ্জায় মাথা হেঁট করে চুপচাপ বসে রইল ব্যাংকটা। শ্রী হর্ষবর্ধন ব্যাঙের এহেন পরাজয় সমব্যাতি না হয়ে চিন্তিত হয়ে পড়লেন ওটার মেটাবলিক সিস্টেম নিয়ে। খেলো তো বটে, তবে কিনা বেটা এসব হজম করতে পারলে হয়। খুব হজম হবে দাদা, ওর মতো বয়সে কত পাথর হজম করেছি। ভাতের সঙ্গে এতদিনে যত কাকড় গিলেছি, ছোটখাটো একটা পাহাড়ি চলে গেছে আমাদের গর্তে। হয়নি হজম? আলবাত হয়েছে। আরে হজম না হলে তো জম এসে জমতো। গোবরার কথায় সায় না দিয়ে পারি না, আর তক্ষুনি এক ডাক ছেড়ে সে একটু পিছিয়ে আসে। ওই দেখো দাদা, আমরা দেখি প্রকাণ্ড এক সাপ, গোখরই হবে হয়তো, কেমন এঁকে বেঁকে এগিয়ে আসছে আমাদের দিকে। বাবা গো, একটু নড়বেন না বাবুরা, নড়লে সাপে এসে ছোপলাবে। আপনাদের দিকে নয়, ব্যাংকটাকে নিতে আসছে ও। চৌকিদারের কথায় আমরা নিষ্পন্দ দাঁড়িয়ে দেখলাম তা বটে। আমাদের প্রতি ভ্রুক্ষেপ মাত্র না করে সে কপাকপ ব্যাংকটাকে আত্মসাৎ করলো। সাপটা এগিয়ে এসে ধরলে ব্যাংকটাকে, আর তারপর এক লহমায় মুখে পুরে ফেললে। বাবা, দেখি ব্যাং না পুরিয়া। আমরা তিনজন আর চৌকিদার দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপ কর্তৃক ব্যাঙের গলাদ্ধকরণ লীলা দেখতে লাগলাম। গলা দিয়ে পুরুষ্ট ব্যাংকটা বেশ নিচে নামছিল, তবে হঠাৎ আটকে গেল এক জায়গায়। সাপ যতই চেষ্টা করে না কেন আর এক চুলও নিচে পাঠাতে পারে না তাকে। পেটের ভেতর ঢুকে ব্যাংকটা তার পিঠে যেন উবু হয়ে বসে রইল কুঁজের মতন। উটকো ব্যাংকটাকে গিলে সাপটা শেষটায় উঠ হয়ে গেল বুঝি। জগৎ সংসারের প্রতি তীব্র বৈরাগ্য জবু তবু নট নড়ন চড়ন নট কিচ্ছু হয়ে সে পড়ে রইল সেইখানে। ছুঁচো গেলার চেয়েও খারাপ অবস্থা হয়েছে ওর দাদা। সাপের পেটে ব্যাং আর তার পেটে পাথর কুচি। আগে ব্যাং পাথর হজম করবে, তারপর সাপ হজম করবে গিয়ে ব্যাংকটাকে। সে তো দেখাই যাবে কে কাকে হজম করে, কিন্তু আমার যে নাড়ি বুড়ি হজম হয়ে গেল। তাহলে হয়ে যাক, আমরাও বসে পড়ি এ ধারে। দক্ষিণ হস্তের ব্যাপারটা আমি মনে করিয়ে দিই এই ফাঁকে। তার সাথে সাথে সকলেই বসে পড়লাম সেই শিকারের উপযোগী রুটি মাখন ইত্যাদি শুকনো খাবার নিয়ে। না না, মাচায় টাচায় নয়, সাপটার পাশে নেহাত নিশ্চিন্তে। মার্বেলের গুলির মতন সেটা এখন তালগোল পাকিয়ে নিথর পড়ে আছে। আমরা খাচ্ছিলাম বেশ আনন্দ সহকারে। সহসা জঙ্গলের ওধারে একটা খসখসানি শব্দ, আর চৌকিদার দেখি তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়েছে। বাঘ এসে পড়েছে বাবু। এই সেরেছে, ঝোপের আড়াল থেকে বাঘটা দিকে সত্যি তাক করে আছে আমাদের দিকে। রুটি মাখন তো শেষকালে বাঘের পেটেই গেল দেখছি। যাবে কি করে? আমরা চেটে পুটে খেয়ে নিয়েছি না সব, ওর জন্য রেখেছি নাকি? ও করবে খাবার সাবার, এক গুলিতে বেটাকে সাবার করে দেবো না তার আগেই। দাঁড়া না তুই। নিদারুণ উত্তেজনায় হর্ষবর্ধন এগিয়ে গেলেন অস্ত্র বাগিয়ে, আর তারপরেই গলতটা বুঝলেন। ও মা, এই যে দেখছি সেই সাপটা। আমার বন্দুকটা গেল কই? এই তো আমার হাতে বাবু। আপনি তো নেননি, সেই থেকেই তো আমার হাতে বন্দুক আছে। তুমি বন্দুক ছুটতে জানো? জানো? আগে না, তবে তার দরকার হবে না। এগিয়ে এলে পরেই কুদোর গায়ে বেটার জান খতম করে দেব। একদম ঘাবড়াবেন না। কে আর ঘাবড়ায়? হর্ষবর্ধন ততক্ষণে হাতের সাপটাকে 3 পাক ঘুরিয়ে ছুঁড়ে দিয়েছে বাঘটার দিকে, আর সেটা সব এগিয়ে গিয়ে পড়েছে তার উপর। তবে কিনা তার আগেই চক্কর খেয়ে সাপের পেট থেকে ছিটকে ব্যাংকটা, আর তার পেট থেকে যত পাথরকুচি তীর বেগে বেরিয়ে ছররার মতন লেগেছে গিয়ে বাঘটা শ্রীঅঙ্গে। বেমক্কা মার খেয়ে সে বেচারি ডিগবাজি খেয়ে জ্ঞান হারালো, আর তার নড়াচড়াও নেই। সর্পাঘাতে মৃত্যু। আমরা পায়ে পায়ে ব্যাপারটা পরখ করতে এগোলাম।
চৌকিদার দেরি না করে বন্দুকের কুঁতো মেরে মাথাটা তার থেতলে দিল। সাপের মারেই মারা পড়েছে বটে, তাহলেও সাবধানে মারা নেই বাবু। এবার কি করা যাবে? ফটো তোলার লোক পাওয়া গেলে বেশ হতো। বাঘের পিঠে বন্দুকধারী শ্রী হর্ষবর্ধন। এখানে ফটোওয়ালা কোথায় পাবো বাবুরা? বাঘটা নিয়ে আমি ভেট দেব দারোগা বাবুকে, ইনামও মিলবে, আর চৌকিদার থেকে এক লাফে হয়ে যাব দফাদার এই বাঘ মারার জোরে। কি দাদা করলো বাঘের দফা রফা, আর তুমি হয়ে যাবে দফাদার? বারে তো যাই হোক, শেষ পর্যন্ত সাপ ব্যাং দিয়েই বাঘ শিকার করলেন শ্রীমান শিকারী হর্ষবর্ধন। আর সেই হর্ষে বুঝিবা আরো খানিকটা বর্ধিত হলেন। অতঃপর চৌকিদারের দফাদারিতে বাঘের পিঠে পোজ দেবার লোভ সামলে আমরা সুন্দরবন থেকে ফিরে এলাম। কিন্তু দফায় দফায় তার বাঘ শিকারের গল্প লেখার কথা আমায় স্মরণ করাতে ভুললেন না শ্রী হর্ষবর্ধন। দেখতে দেখতে আরামবাগ থেকে বিবাদীবাগ পর্যন্ত সর্বত্র ছড়িয়ে পড়লো তার বাঘের গল্প। গ্রাম বাংলার কল্যাণে ভূতে পাওয়া, দানয়ে পাওয়া, জিনে পাওয়া, মায় কবিতায় পাওয়া পর্যন্ত শোনা আছে, কিন্তু কাউকে কখনো বাঘে পেয়েছে এমন কোশমিন কালেও শুনিনি। আমাদের হর্ষবর্ধনের হলো ঠিক তাই। যাকেই বাঘে পান আগা গোড়া শুনিয়ে দেন বাঘের কাহিনী। এমনকি আমারও নিস্তার নেই। মাসখানেক বাদে হঠাৎ মেসের দরজায় তাকে দেখে, তাই সত্যি বলতে কি প্রমাদ গুনলাম। সুন্দরবনের বাঘ শিকার তো হয়েছে মশাই, চলুন এবার পাহাড়ের বাঘটাকে দেখে আসি গে। আমি তো হ্যাঁ, লোকটা বলে কি কাঠের কারবার ছেড়ে এবার বাঘের কারবার ধরবে দেখছি। কিন্তু আমার হাঁ কারের কোনো জবাব না দিয়ে তিনি দ্বিতীয় হেঁয়ালিটা পারলেন। একবার গিয়ে পড়তে পারলে সূর্যি মামাকে দেখে নেব একবার। আমার জানা মতে রাহুর পরে এক মহাবীরিজা সূর্যদেবকে বগল্লাবা করেছিলেন। কিন্তু যত বড় বীর বাহুই হন না কেন, হর্ষবর্ধনকে হনুমানের পর্যায়ে কখনোই ভাবা যায় না। তবে পাহাড় টাহাড়ের কথা কিসব বলছেন আমার মাথায় ঢোকে না। কিন্তু মশাই, বাঘেরা পাহাড়ে বড় একটা থাকে না, বনে জঙ্গলেই তাদের দেখা মেলে। হাতিরাই থাকে পাহাড়ে। পাহাড়দের কেমন হাতি মাকার চেহারা দেখেছেন তো? কে বলেছে আপনাকে? টাইগার হিল তাহলে বলছে কেন? নাম শোনেননি টাইগার হিলের? নাকি টাইগার মানেটা জানেন না? আহা, না না, তা শুনবো না কেন, কিন্তু যদ্দূর জানি সেই হিলে কোনো টাইগার থাকে না, বাবুরা বেড়াতে যান। সূর্যি ঠাকুর সেই পাহাড়ে ওঠেন রোজ সকালে, সে নাকি অপূর্ব দৃশ্য। হ্যাঁ, তাই দেখতেই তো যায় মানুষ। আমরাও যাব, আমি, আপনি আর গোবরা, এই তিনজন। কি আর করা, বনের বাঘ শিখে উঠিয়ে এবার বাঘের পাহাড়ে ওঠা যাক। পরিকল্পনা মতো শ্রী হর্ষবর্ধন, তার প্রাণপ্রিয় ভ্রাতা শ্রীমান গোবর্ধন চন্দ্র আর আমি এই অধম শিবরাম চক্রবর্তী বিকেলের দিকে পৌঁছে গেলাম দার্জিলিং। টাইগার হিলের কাছে পিঠেই এক হোটেলে ওঠা গেল। খাওয়া থাকার বন্দোবস্ত করে হোটেলের মালিককে সবিনয় অনুরোধ জানালাম যেন দয়া করে আমাদের কাল ভোরের আগে জাগিয়ে দেন। এহেন অভিনব প্রস্তাবে সে যার পরনায় বিস্মিত, শেষ পর্যন্ত প্রশ্নই করে ফেললো। কেন বলুন তো? মানে এইভাবে তো কেউ। আমি তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম, না না, অন্য কিছু নয়, আসলে আমরা এক একটি ঘুমের ওস্তাদ কিনা তাই বলছিলাম। ঘুম পাহাড়ও বলতে পারেন আমাদের, যে ঘুমের পাহাড় একটু আগে পেরিয়ে এলাম আমরা, তাই বলছি এই পাহাড়ে আমাদের ঘুম সহজে ভান ভান নয় মশাই। মানে দাদা বলতে চাইছেন নিজ গুণে আমরা ঘুম থেকে উঠতে পারবো না, তাই আপনাকে সামান্য অনুরোধ। কারণটা জানতে পারি কি? মানে হঠাৎ কাক পরে উঠবেন কেন খামোকা? কারণ বলেন কি মশাই, আমরা সেই কলকাতা থেকে এত দূর এসেছি সূর্যোদয় দেখবো বলে। সূর্যোদয় দেখার জন্য? কেন, কলকাতায় কি তা দেখা যায় না? সেখানে কি সূর্য ওঠে না নাকি? উঠবে না কেন, কিন্তু দর্শন মেলা ভার। চারধারে এমন সব উঁচু উঁচু বাড়ি ঘর যে সূর্যি মামার উঠা নামার খবর টের পাওয়ারই জো নেই। তাছাড়া তাল গাছও আর তেমন নেই সেখানে, থাকলে না হয় তার মাথায় উঠে দেখা যেত। গোবরা ফাঁক বুঝে কথা বললো বটে একটা তালেশ্বরের মতন, ম্যানেজারের দিকে তাল বেতাল জ্ঞানও টনটনি। তাল গাছ না থাক, তেতলা বাড়ি তো আছে মশাই, তা তার ছাদে উঠে কি দেখা যেত না? সে থাকবে না কেন, এতাল চৌতাল ঝাঁপতাল সব রকমের বাড়ি আছে।
ঝাঁপতাল বুঝলেন তো? বুঝলেন? ঝাঁপতাল বাড়ি মানে যেসব বাড়ির 7-10 তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরবার তালে ওঠে মানুষ, তেমন বাড়িও আছে বটে, কিন্তু থাকলে কি হবে, তাদের মাথায় উঠেও বোধ করি দেখা যাবে না। তাল বুঝে দূরের মাথা উঁচু বাড়ির আড়ালেই সূর্যি ঠাকুর ঢেকে যাবেন নির্ঘাত। এক যদি হয় মনুমেন্টের মাথায় উঠে দেখা যায়। তা সেই মনুমেন্টের মাথায় উঠতে পুরো দিনটাই মাথায় উঠবে আমার। এই দেহ নিয়ে যেতে গেলে দেহটা দেখেছেন তো আমার? হাসির গল্পে আজ শুনছ পরশুরামের গল্প অবলম্বনে হর্ষবর্ধন ও গোবর্ধনের কাণ্ড কারখানা। শ্রীহর্ষের সহর্ষ আমন্ত্রণে হোটেল মালিক তার নধর বপুখানিতে চোখ বুলিয়ে নেন একবার, তবে খানিক চুপ করে থেকে পরাজয়ের ভঙ্গিতেই যেন মাথা নাড়েন। তা বটে। তবেই দেখুন, এই জন্মে আমার আর মনুমেন্ট বে সূর্যোদয় দেখা হচ্ছে না। তাহলে এই মানব দেহ ধারণ বৃথা যায় দেখেই আর দূর আসা। তাই আপনাকে আমাদের একান্ত অনুরোধ, এখানে নাকি অবাধে সূর্যোদয় দেখা যায়, আর তা নাকি এক দেখবার মতো জিনিস। সেই কারণেই আপনাকে বলছিলাম, দয়া করে আমাদের কাক ভরে ডাক দিয়ে তুলে দেবেন। আর টাকাটা কি হাঁকাহাঁকিতে কাজ না হলে এমনকি দরকার পড়লে বকা বকি করে তুলবেন। মোট কথা ভোরবেলায় আমাদের যাকে বলে তুলোধনা করে তবে ছাড়বেন। আগে তার কোনো দরকার হবে না। রোজ ভোর হওয়ার আগে এখানে এমন সোর বাঁধে যে আপনা থেকেই আপনাদের ঘুম ভেঙে যাবে। ঠিক বুঝলাম না, শোরগোলটা বাঁধে কেন? কেন আবার? ওই সূর্যোদয় দেখার জন্যই। যে কারণে যে বেটাই আসুক না, হাওয়া খেতে কিংবা বেড়াতে কিংবা নেহাতি জীবিকার খাতিরে ওইটি দেখা চাই সকলে। 1000 বার সূর্যের সেই একই ওঠা পড়া দেখে দেখেও আশ মেটে না কারো। একটা বাতিকের মতো বলতে পারেন। আমরাও এখানে বেড়াতে কি হাওয়া খেতে আসিনি, এসেছি ঠিক ওই কারণেই। হ্যাঁ মশাই, সে আর বলতে। তাই তো বলছি, রোজ ভোর হওয়ার আগেই হোটেলের বোর্ডাররা সব গোল পাকায়, এমন হাঁক ডাক ছাড়ে। এই আমরা মানে হোটেলের কর্মচারীরা যারা কাজকর্ম সেরে রাত করে ঘুমোতে যায়। আর বিশ্বাস করুন, সূর্য ভাঙিয়ে খেলেও যাদের ওই 7 সকালে সূর্য দেখার কোনো বাতিক নেই, একেবারেই যারা ব্যস্ত নয় ওটা দেখার জন্য, হট্টগোলের চোটে বাধ্য হয়ে তাদেরও উঠে পড়তে হয়। ভোরবেলা মনে হয় হোটেলে ডাকাত পড়েছে বুঝি। কাজেই আপনাদের কোনো ভাবনা নেই, আমাদের পক্ষ থেকে আলাদা করে কোনো ব্যবস্থা নিতেই হবে না। তাছাড়া কোনো বোর্ডারকে ডিস্টার্ব করা, তার বিশ্রামে ব্যাঘাত ঘটানো আমাদের নিয়ম নয়, তার দরকারও হবে না। 7 সকালে ওই গোলমালে ঘুম আপনার টলে যাবেই, সে যতই নিটল ঘুম আপনার হোক। তাতেও যদি ঘুম না ভাঙে, আমার এত বছরের অভিজ্ঞতায় সেটা একটা স্মরণীয় ঘটনা হবে মশাই। শিক্ষণীয় ঘটনাও বটে। শিখে নিয়ে দিব্যি ঘুম লাগাবে এখানকার কর্মচারীরা, কি বলুন? তার বলতে অতঃপর আমরা খানিকটা নিশ্চিন্ত মনে হোটেলের ঘরে মালপত্র রেখে বিকেলে জলযোগ পর্বটা সেরে নিয়ে বেরিয়ে পড়লাম। তখন অবশ্য সূর্যোদয় দেখার সময় ছিল না, সূর্যের সাথে দেখাই হতো না। তাতে কি, সূর্য টূর্য ছাড়াও দেখার মতন আরো নানান প্রাকৃতিক সৌন্দর্য মজুদ ছিল তো। তাছাড়া টাইগার হিল হোক আর যাই হোক, টাইগারের উদয় হওয়ার সম্ভাবনা তো নেই। পূর্ব অভিজ্ঞতা স্মরণ করে আমি হাঁপ ছেড়ে বাঁচি। সুতরাং মনের আনন্দে অপূর্ব সব নৈসর্গিক দৃশ্য দেখতে আমরা বেরিয়ে পড়লুম। সন্ধে হয়, পাহাড়ের একধারে পথঘাট একটু ফাঁকা ফাঁকাই। তখন একটা ভুটিয়া ছেলে দূর থেকে দেখা যায় এক পাল ভেড়া চড়িয়ে বাড়ি ফিরছে গান গাইতে গাইতে। শুনে হর্ষবর্ধন আহা উহু করতে লাগলেন। আহা, কি মিঠে, কি মধুর, আহা গো, কি ব্যঞ্জনা, কেমন মূর্ছনা। একেই বলে ভাটিয়ালি গান। বুঝেছিস গোবরা? কান ভরে শোন রে, প্রাণ ভরে শোন। জীবন ভর তো ভাটিয়ালি শোনার ভাগ্য হয়নি তোর। এ বোধহয় ঠিক ভাটিয়ালি নয়। মৃদু প্রতিবাদে আমি সাবধানে ব্যাপারটা ব্যাখ্যা করতে চাই। আরে সেই গান গায় পূব বাংলার মাঝিরা, নদীর বুকে নৌকার বৈঠা নিয়ে বসে। ভাটির টানে গাওয়া হয় বলে এই নাম ভাটিয়ালি। কিন্তু এসব শুনলে তো তাহলে এটা কাওয়ালি হবে। তাই বা কি করে হয়? গরু চড়াতে চড়াতে গাইলেও তাও হতো, কিন্তু কাউ তো না, ছেলেটা চড়াচ্ছে ভেড়া, ফলে আর যাই হোক কাওয়ালি কখনো হতে পারে না। কাওয়ালিও নয়, ধুস। রাখালি গান বলতে পারো দাদা। গরু ভেড়া যাই চড়াক, ওদের রাখাল হওয়া আটকাচ্ছে কে? হর্ষবর্ধনকে যেন খানিকটা মনক্ষুণ্ণ হতে দেখে সঙ্গে সঙ্গে গোবরা নাক গলালো। আমিও সঙ্গীতের গবেষণায় কারুর চেয়ে কম চাই না। অতএব অগত্যা বিজ্ঞের মতন বললুম,
এ গানকে লোকসঙ্গীতের বাচ্চা বলতে পারেন। এ বিড়ালি যেমন বনে গেলে বনো বিড়াল হয়, তেমনি এই বালকই বড় হয়ে কেষ্টবিষ্টু কেউ একটা হবে। অন্তত এর গুপ্ত কোনোভাবে বেরিয়ে গেলে তখনই এই গানকে চোখ বুঝে লোক সঙ্গীত বলা যাবে। এখন এটা নেহাতি বালক সঙ্গীত। কথায় কথায় ভেড়ার পাল নিয়ে ছেলেটা ততক্ষণে কাছাকাছি এসে পড়েছে। হর্ষবর্ধন দেখি নিজের পকেট হাতড়াতে লাগলেন। ওকে কিছু বকশিস দেওয়া যাক, কি বলেন? কিন্তু গেল কোথায় ব্যাগটা? ওহো, আমার মানি ব্যাগটা বুঝি হোটেলের ঘরেই ফেলে এসেছি। আপনার কাছে আছে নাকি কিছু? নাকি আপনিও আমার মতো একই কাণ্ড করেছেন? পাগল, আমি প্রাণ হাতছাড়া করতে পারি, কিন্তু পয়সা কখনো না। আমার যা কিছু যৎসামান্য সবই এই পকেটে থাকে। পকেট আমার রিজার্ভ ব্যাংক। তবে কি না বলতে গিয়েও থেমে যাই, নিজেরই যেন বাঁধে। চক্রবর্তীরা যে হাড় কিপটে হয় তা নিজে মুখে বলি কি করে? নিজের গুণ কি আর নিজেই গুনগুন করা যায়? তাহলে ওকে কিছু দিন মশাই, অন্তত 1 টাকা দিয়ে দিন। হর্ষবর্ধনকে ব্যতিব্যস্ত না করে দিলাম টাকাটা। আর টাকাটা পেয়ে ছেলেটা তো দস্তুর মতন অবাক। প্রাণের তাগিদে নেহাত অকারণ পুলকে গান গেয়ে টাকা ফাঁকা পাওয়ার তখন দস্তুর নেই কিনা। তাছাড়া পয়সার জন্য তো সে আর গাইছিল না। তাহলেও সে খুশি হয়ে আমাদের সেলাম টুকে সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে গেল। যাই হোক, সে তো গেল, কিন্তু আমাদের আর কোথাও যাওয়া হলো না। খানিক বাদেই দেখি সে পাঁকের পথে আবার এক রাখালের আবির্ভাব। বালকই বলা যায়, সেও ভেড়ার পাল নিয়ে সেরকম সুর ভাসতে ভাসতে একই দিকে চলেছে। সুতরাং তাকেও অগত্যা 1 টাকা দিতে হয়। আবার খানিক বাদে আরেক পঞ্চম স্বরে গলা চড়িয়ে ফিরছে ওই পথে। তার সরাঘাতের হাত থেকে রেহাই পেতেই যেন অর্ধচন্দ্র দেওয়ার মতন একটা আদুলি দেওয়া গেল। কিন্তু তারপর আরো 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 মেষ ভালুক, নেহাত ভালুক তারও স্বরে চাচাতে চাচাতে নেমে আসতে লাগলো ওই পথে। আর আমিও এদিকে পরম্পরা বজায় রাখতে রাখতে বুঝি পথে বসবো। 3 থেকে আদুলি, 4 থেকে 25 পয়সা, এবং আরো আরো, এবং আমিও পুঁজি হালকা হওয়ার হেতু কি যে করি। নিরুপায় চক্রবর্তীর মতন 5-10 পয়সা চাকতি দিয়ে গন্তব্যে পাচার করতে লাগলুম তাদের। হর্ষবর্ধন একসময় খুনস করে একটা শ্বাস ছেড়ে বললেন, অবাক হচ্ছি মশাই, এ পাহাড়ে মানুষের এত প্রতিভা। তাহলে গিয়ে সূর্যের না জানি? আমি সুরে সুরে দণ্ডবত দিয়ে চলেছি, সূর্যের কথা মাথাতেও নেই। কিন্তু গোবরা যথারীতি নাকটা গলালো। দাদার যতেক বিস্ময়ে ভস্য করে দিয়ে মাথা চুলকে বলল, সেই একটা ছেলেই ঘুরে ঘুরে আসছে না তো দাদা, পয়সা নেবার ফিকিরে। এ সূর্যদেব রক্ষা করো, একটা ছেলেই নাকি মশাই? হর্ষবর্ধন কথাটা আমাকে জিজ্ঞাসা করলো। আমি তখন ভেতরে ভেতরে গুম, মনে হচ্ছে পকেটে ডাকাত পড়েছে। বিমর্ষ মুখে বললুম, সে আমি জানি না মশাই। একটা ভুটিয়া থেকে আরেকটাকে আলাদা করে চেনার ক্ষমতা ভগবান আমায় দেননি। এক ভেড়ার পাল থেকে অন্য একটা পালকে পৃথক করাও আমার পক্ষে শক্ত। আমার কাছে সকলই সমান। 1 জন হলেই বাকি, আর 100 জন হলেই বাকি। বলেন কি? আগে হ্যাঁ, সব এক ভ্যারাইটি। যেমন একই চেহারা, তেমনি অবিকল এক রকম সল্লহরি। কি ভেড়ার আর কি ভুটিয়ার। আসুন তো শিগগির পাশের টিলায় উঠে দেখা যাক ছেলেটা যায় কোথায়। আর যায় কোথায়? ছেলেটা যেতেই আমরা টিলায় উঠে দেখি ঠিক তাই। সে এক টিলায় বেড় মেরে ফের ঘুরে আসছে, গলা ছেড়ে দিয়ে সুরের সপ্তমে। কিন্তু এবার আর ব্যাটা দেখতে পেল না আমাদের। না পেয়ে আর টিলায় চক্কর না কেটে নিজের পথ ধরল। তার চক্রান্ত থেকে মুক্তি পেলাম আমরাও। কি জোচ্চোর দেখেছেন? মুখে কিছু না বললেও মনে মনে হাহাকার করে উঠলাম আমি। ছেলেটা একেবারে কপর্দক শূন্য করে দিয়ে গেল আমায়। আর একটু হলে কানে শোনার ক্ষমতাটাও হারাতাম। কিপ্টে বামুনকে কপর্দক শূন্য করার সঙ্গে কানের কয়েকটা পর্দারও সর্বনাশ করে দিয়ে গেছে নির্ঘাত। সেদিক থেকে আবার পর্দা শূন্য হলাম কে জানে। করুণ গলায় হর্ষবর্ধনকে উত্তর দিলাম, আরে মহাজোচ্চর তো বটেই, তবু কোন গতিকে কানে কানে বেঁচে গেলাম এই যাত্রা। চলুন ফেরা যাক, হেঁটেই ফিরি না হয়। প্রকৃতি পরিবেশের সঙ্গে পরিচয় হয়ে যাক একটু। অতএব
এরপর প্রভূত প্রাকৃতিক মাধুরী যথেষ্ট ভুরিভোজের সাথে বহুত হন্টন করে হোটেলে ফিরলাম। আজ শুনছো পরশুরামের গল্প অবলম্বনে হর্ষবর্ধন ও গোবর্ধনের কাণ্ড কারখানা। বেশ রাত হয়ে গেছে, হোটেলে খাবার ঘর প্রায় ফাঁকা। বেশিরভাগ বোর্ডারই এতক্ষণে নাক ডাকাচ্ছে বোধ হয়। আমাদেরও চোখ ততক্ষণে ঘুমে ঢুলুঢুলু, পা টলছে। কোন রকমে নাকে মুখে গুঁজে এই ঘরে গিয়ে ঢালাও বিছানায় গা ঢেলে দিলাম। পরম আনন্দে চোখ বুঝতে বুঝতে গোবরার উদ্দেশ্যে বললাম, ভায়া জানলার খড়খড়িগুলো বেশ করে এঁটে দাও সব, নইলে ফাঁক বুঝে কোন মেঘ ফাঁকি দিয়ে বৃষ্টি নামিয়ে বিছানা ভাসিয়ে দেবে তার ঠিক নেই। কেন, এটা তো আর বর্ষাকাল নয় মশাই। দার্জিলিং এর মেজাজ তুমি জানো না ভাই, এখানে তো 6 ঋতু নয়, মোটে 2 ঋতু। শীতটা লাগাতার আর ঘন বর্ষণ যখন তখন। গ্রীষ্ম নেই, শরৎ নেই, হেমন্ত বসন্তের কোনো বালাই নেই। যখনই আসো তোমাকে ওই দুটোর পাকেই পড়তে হবে। তার মানে আপনি কি বলছেন শুনি? শীত নয় বুঝলাম, তার জন্য তো লেপ কম্বল মন্দ নেই, কিন্তু ঘরের ভেতরে বৃষ্টি কোত্থেকে পড়বে মশাই? আরে নজরে ঠাউর না হলেও চারধারে হালকা মেঘ ঘুরছে। দার্জিলিং তো মেঘলোকেই, মানে ওই উচ্চতায় কিনা, তাই জানলার খড়খড়ির ফাঁক পেলেই ঘরের ভেতর সেই মেঘ এসে সব ভাসিয়ে দেবে। হ্যাঁ, বলেন কি আপনি? তাই তো বলছি, তবে আর বলতে পারছি না। আমি ঘুমোলাম। বুঝো কাণ্ড। অগোবরা, দাদা। খড়খড়ি নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে। এই যে শুনছেন? আবার কি হলো? এই ঘুমের ব্যাঘাতে আমি যার পরনায় বিরক্ত হই। মানে বলছি যে ঘুমোচ্ছেন যে, চোখ কান খোলা রেখে ঘুমোবেন কিন্তু। এ তো মহাবিপদ। তেমন করে আবার ঘুমানো যায় নাকি? চোখ তো বুঝতেই হবে অন্তত। ঠিক আছে ঠিক আছে, দাদা যখন বলছে এত করে, নিজের পক্ষে কানটা খুলে ঘুমন। আহা, তুই চুপ কর না। মানে বলছিলাম যে কান খাড়া করে সজাগ হয়ে ঘুমন। একটু শোরগোল হয়েছে কি বুঝবেন ভোর হয়েছে, সঙ্গে সঙ্গে জাগিয়ে দেবেন আমাদের। আমাদের দেখা যাবে বলে আমি পাশ ফিরে শুই। কান দিয়ে কতটা দেখতে পাবো সেই ভরসা নেই। তার উপর ভোর হলো, দোর খোলো, খুকুমনি জাগরে ছড়া কেটে ঘুম ভাঙাতে পারলে পারবো, এই ভেবে তৎক্ষণাৎ আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমের পর কেমন যেন একটা আওয়াজে কান খাড়া হয় আমার। ধড়মড় করে উঠে বসে বিছানায়। পাশে গোবরা। রাতের আদেশ শিরোধার্য করে গোবরাকে এক ঠালা দি। গোবরা ভায়া, আরে ও ভায়া, আরে দেখ একটা আওয়াজ পাচ্ছ না? গোবরা একবার নড়ে উঠে সজাগ হয়। কিসের আওয়াজ? পাখোয়াজ বাজছে যেন। কেউ ভাইরও সাহায্যে মনে হচ্ছে। ভাইরও হলো ভোরবেলার রাগিনী। ভোরেই গায়ে শুনেছি। আমার কথাবার্তায় গোবরা তেমন উৎসাহিত হয়েছে বলে মনে হলো না, তাও একটু কান তুলে শোনার চেষ্টা করলো সে। পাখোয়াজ বাজছে নাকি? তাই তো মনে হয়। সে শব্দে তো ঘুমটা ভাঙলো আমার। কিন্তু এখন তো আর। ইতিমধ্যে হর্ষবর্ধনও উঠে বসেছেন বিছানায় এবং যাকে বলে সোচ্ছায় হাঁক পারলেন। কি হয়েছে? কি হলো? ভোর হয়ে গেল নাকি? আগে সেই রকমই শুনছিলাম, মনে হলো খানিক আগে কেমন একটা শোরগোল যেন কানে আসছিল। তাহলে বোধহয় ভোর হয়ে গেছে। আমিও তাই ভাবছিলাম, কিসের যেন একটা শব্দ, কিন্তু আর তো কই সে হাঁক ডাক শোনা যায় না। কথার মাঝে আমাকে থামিয়ে দিয়ে গোবরা ঘোষণা করলো, শুনবেন কি করে? দাদা জেগে উঠলো যে। দাদাই তো নাক ডাকাচ্ছিলেন এতক্ষণ, আর আপনি ভাবছেন পাখোয়াজ বাজছে। কখনো না, একদম বাজে কথা বলবি না গোবরা। কখনো কোনো জন্মে আমি নাক ডাকিনি। তাছাড়া ডাকলে আমি শুনতে পেতাম না, ঘুম ভেঙে যেত না আমার। সে তুমি নিশ্চয়ই বদ্ধ কালা, না হলে নাকের অত কাছাকাছি কান, আর এই ডাকাত পড়া হাঁক শুনতে পেতে না তুমি? আমি বদ্ধ কালা হলে তুই একটা বদ্ধ পাগল। তোর সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার কোনো অর্থই হয় না। এই বলে গোবরা শ্রদ্ধেয় দাদা শ্রী হর্ষবর্ধন পাশ ফিরে শুলেন এবং যথারীতি তার হাঁক ডাক শুরু হলো। আমিও ভোরের অপেক্ষায় আরেকটু গড়িয়ে নিতে গা এলিয়ে দিলাম চুপচাপ। আর যথারীতি তিনজনেই গড়াতে গড়াতে গভীর ঘুমের মধ্যে গিয়ে পড়লুম। এরপর অনেকক্ষণ পরেই বোধহয় হর্ষবর্ধনের ডাকে ঘুম ভাঙলো আমার। ও মশাই, কোনো শোরগোল শুনছেন নাকি? কই না তো, বিলকুল চুপচাপ সব। আমি বলতে বলতেই পাশে গোবরাও উঠে পড়েছি।
সেও এক মনে কান পাতে। আমি নিজেও শুনতে সচেষ্ট হই, কিন্তু না, কিচ্ছু শোনা যায় না। কি ব্যাপার বলুন তো, এতক্ষণেও ভোর হয়নি? অসম্ভব। জানলা খুলে দেখা যাক দেখি। হর্ষবর্ধন হেলে দুলে বিছানা থেকে নেমে জানলাটা খুলে দিলেন। ওমা, এই যে বেশ ফর্সা হয়ে এসেছে। উঠুন উঠুন, উঠে পড়ুন চটপট, ঠিক সময় ঘুম ভেঙেছে দেখছি। জীবনে বোধহয় এই প্রথমবার আমি আনন্দিত স্বরে চোখ করি আর ধরপড় করে বিছানা থেকে নেমে পড়ি দুজনে। তড়িঘড়ি জামা কাপড় নিয়ে বাথরুমে যেতে যাব, হর্ষবর্ধন হাহা করে উঠলেন। ওকে ওকে ওকে, জামা কাপড় পরতে চললেন নাকি? আরে অত সাজগোজ করার সময় নেই, তাছাড়া কাউকে দেখাতে তো যাচ্ছেন না, দেখতে যাচ্ছেন নিজে। নিন নিন, কম্বলটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ুন, চলুন। ফ্যাশনের ঠেলায় কি সূর্যোদয়টা ফসকানো যায়? কদ্দূর থেকে আসা। কদূর থেকে আসা? অতএব আমরা শশব ব্যস্ত হয়ে আপাদ মস্তক কম্বল জড়িয়ে বের হলাম সঙ্গে সঙ্গে। টাইগার হিলের উঁচু টিলেটার কাছে পিঠে হন্তদন্ত হয়ে সেখানে গিয়ে খাড়া হলাম তিনজনে। বিস্তর লোক গিজগিজ করছে সেখানে। নিঃসন্দেহে সূর্যোদয় দেখতে সকলের আগমন। আমরা বেঁকে চুয়ে জায়গা করে দাঁড়িয়ে পড়লাম। কারোরই আর তর্স হইছে না। হর্ষবর্ধন গায়ে পড়ে একজনকে জিজ্ঞাসা করে ফেললেন, আগে মশাই, সূর্য উঠতে দেরি কত? সূর্য উঠতে? সেই ব্যক্তির হাব ভাব অদ্ভুত, রীতিমতন বয়স্ক রাজভারী মানুষ, অথচ কোনো জবাব টবাব না দিয়ে বুপের ফাঁকে মুচকি হেসে চলে গেলেন পাশ কাটিয়ে। অগত্যা আমি সহর্ষে শ্রীহর্ষের কথা জবাব দিলাম। বললাম, বেশি দেরি নেই আর, দেখছেন না আকাশ বাতাস পরিষ্কার, দিক বিদিক উদ্ভাসিত, এই উঠলো বলে। উঠলো বলে? তাই তো মনে হচ্ছে। কিন্তু মনে হলে হবে কি, সূর্য আর ওঠে না। অপেক্ষা করে করে শেষটায় বাধ্য হয়ে হর্ষবর্ধন আরেকজনকে শুধান, কি হলো বলুন তো, সূর্যটা এখনো উঠছে না কেন? সেই লোকটা যেন কিছুই বুঝতে পারলেন না। অবাক হয়ে তাকিয়ে বললেন, এখন সূর্য উঠবে কি? এই ঠিক কি বলতে চাইছেন বলুন তো? মানে বলছিলাম কি, অনেকক্ষণ তো হলো, সূর্যের তো এখন ওঠা উচিত ছিল। এর মধ্যে পূবের আকাশও বেশ ফর্সা, সূর্যের আলো চারিদিকে, অথচ সূর্যের নিজেরই কোনো পাত্তা নেই। সূর্য কি উঠবে না নাকি আজ? আমি অনুযোগের সুরে যোগ করি। অতঃপর গোবরাও তৎক্ষণাৎ বলে ওঠে, ওঠার হলে আর এত ধানাই পাড়ার মানে কি বলুন তো? এতগুলি দর্শনার্থী, অথচ সূর্যেরই তো কোনো সাক্ষাৎ নেই। আরে না 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 না, ওই মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য, তাই দেখতে পাচ্ছেন না। মেঘটা সরে গেলেই বলতে বলতে সরে গেল টিলার উপর পুঞ্জিত মেঘ, আর প্রকাশ পেলেন সূর্যদেব। ও বাবা, অনেকখানি উঠে পড়েছেন দেখছি, বেলা হয়ে গেছে তা বেশ। ইস, সূর্যোদয়টা পুরো ফসকে গেল আজ। আমি বেশ কবি কবি ভাব নিয়ে তন্ময় হয়েছিলুম। হঠাৎ হর্ষবর্ধন হই হই করে উঠলেন। ওমা, এ কি, নেমে যাচ্ছে কেন? নামছে কেন সূর্যটা? নিচের দিকে নেমে যাচ্ছে, এ কি ব্যাপার? হর্ষবর্ধন ছুটে গিয়ে প্রায় ধরেই ফেলবেন বুঝি সূর্যটাকে। আমিও তাজ্জব বনে গেছি, এমনটা তো কখনো হয় না। ব্যাপারটা দেখে গোবরাও বিরক্ত। দাদাকে শুনিয়ে শুনিয়েই বলল, আমাদের ওদিকে সূর্যের এমন বেচাল তো দেখিনি, এত দূর আসাটাই মাটি। সত্যিই তাই, আমরা যাকে বলে কিং কর্তব্য বিমূঢ়, অথচ আশেপাশে কারোরই তেমন গা নেই। এ যেন একটা স্বাভাবিক ব্যাপার, নিত্যি হচ্ছে এখানে। আমরা এদিক ওদিক তাকিয়ে শেষটা ধৈর্য রাখতে পারলাম না। সরসর করে স্বয়ং সূর্যদেব নেমে যান দেখে হর্ষবর্ধনই সাহস করে কাছে দাঁড়িয়ে থাকা সেই লোকটার কাছে এগিয়ে গিয়ে নিচু গলায় বললেন, হ্যাঁ মশাই, এরকমটা এখানে হয় নাকি মাঝে মাঝে? কিরকম বলুন তো? এই যে চোখের সামনে যা দেখছি, পথ ভুল হচ্ছে সূর্যদেবের। একটু উঠেই তড়িঘড়ি নেমে পড়ছেন যে। অবশ্যই রোজ সকাল সকালেই পাল পাল লোককে দর্শন দিতে হলে আমিও সুযোগ বুঝে নেমে পড়তুম যখন তখন। তবে কি না, কি তার মানে? আহা, শক্ত কথাটা কি বললাম? তার মানে এই যে আমরা সূর্যোদয় দেখতে এসেছিলাম কিনা, তা উদীয়মান সূর্য না হয় নাই দেখলাম, উদিত সূর্য দেখেও বিশেষ দুঃখ পাইনি। কিন্তু এ কি, উঠতে না উঠতেই নামতে লাগলো যে। তা আপনার জন্য পশ্চিম দিকে সূর্য উঠবে নাকি? অস্ত যাবার সময় সূর্যোদয় দেখতে এসেছেন, কোথাকার পাগল সমস্ত। মানে পশ্চিম দিক মানে কি? আমরা গোটা দিনটাই ঘুমিয়ে
সূর্যোদয়ের বদলে সূর্যাস্ত দেখে ফেললাম তাহলে? আমি খুবই দুঃখিত হয়ে পড়লাম, কিন্তু কোবরা দেখি বেশ খুশি। তা সূর্যাস্তই হোক বা সূর্যোদয়, সূর্যটা তো দেখেছেন, এটা দেখে খুশি হচ্ছেন না কেন মশাই? সেই তো, ঠিকই তো বলেছে। দেখতেই তো পারতেন আপনি সূর্যের বদলে অশোক চক্র অথবা ঝলসানো রুটি, তা তো দেখেননি। আপনি তো আবার লেখেন বলে শুনেছি। তা হ্যাঁ মশাই, লেখকরা তো এরকম হামেশাই উল্টো পাল্টা দেখেন আর লেখেন। হ্যাঁ, হ্যাঁ,